নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা পেছন নেয় তার দিদির, মানে তেজের দিদির আর কি। কিছুটা গিয়েই দেখে তেজের দিদি একটা ছেলের সাথে কথা বলছে, কিন্তু ছেলেটার মুখ কিছুতেই দেখতে পায় না। ঠিক সেই সময় সুধার ফোনে ফোন আসে বিজিতের। সুধা ফোনটা ধরতে গেলে অন্যদিকে তাকায়। ঠিক তখনই জ্যোৎস্না দেখে নেয় সুধাকে আর ছেলেটাকে নিয়ে লুকিয়ে পড়ে। সুধা ফোনটা রাখতেই দেখে কি ব্যাপার, কি হলো। কিছুটা এগিয়ে গিয়ে দেখে জ্যোৎস্না মানে তার দিদি আর ছেলেটা নেই সেখানে। বলে কি হলো, কোথায় গেল ওরা, দেখতে পাচ্ছি না তো। তখন বিজিতের আবার ফোন আসে সুধার কাছে। সুধা বলে আবার কি হলো। বিজিতের ফোনটা রিসিভ করতেই বিজিত সুধাকে সবটা বলে যে ইমন তার সাথে সামনাসামনি দেখা করতে চেয়েছে। তখন সুধা বলে না না, এটা কিছুতেই পসিবল নয়, এটা কখনো সম্ভব নয়, পরিচয় কিছুতেই দেওয়া যাবে না আমার, কারণ ইমনের পরিচয় এই বাড়ির সাথে আছে, তখন একটা সমস্যা হয়ে যাবে। তখন বিজিত বলে আবারও কিছু অর্ডার এসেছে, তুই কি সবটা সামলাতে পারবি? তখন সুধা বলে হ্যাঁ হ্যাঁ, আমার টাকার খুব দরকার, আমি ঠিক সামলে নেব। তখন বিজিত বলে আচ্ছা ঠিক আছে। এদিকে তেজ সুধার আলমারিতে এতগুলো টাকা দেখে খুব অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে মুখার্জি ইভেন্ট থেকে তার কাছে একটা অফার এসেছিল, তাহলে কি সুধা আমার কথা শুনলেন না, সুধা কি চাকরিটা জয়েন করলেন? এগুলো কথাই ভাবতে থাকে তেজ। এরপর জ্যোৎস্না ছেলেটাকে নিয়ে এক জায়গায় চলে আসে। সুতীর্থ বলে এইভাবে চুপ করে দেখা করাটা কি ঠিক হচ্ছে জ্যোৎস্না? জ্যোৎস্না বলে কিছু করার নেই, তুমি বিয়ের আগে কিছু না বলে আমাকে ছেড়ে চলে গেছিলে, তারপর 7টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তারপর যখন 6 মাস আগে জানতে পারলাম যে তুমি শহরে ফিরেছো, বিশ্বাস করো আমি নিজেকে আটকে রাখতে পারিনি। সুতীর্থ বলে আফটার অল তুমি একজন ম্যারিড, তারপরেও তোমার সাথে এইভাবে আমার যোগাযোগটা কিন্তু আমার ভালো লাগছে না, কারণ সমাজ এটাকে ভালো চোখে নেবে না, সমাজ এটাকে পরকীয়া বলবে। জ্যোৎস্না বলে সমাজের কথা ভেবে ভেবেই তো আমাদের এতগুলো দিন নষ্ট হয়ে গেল সুতীর্থ, শুধুমাত্র ঠাম্মির কথা ভেবে আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো সুতীর্থ, আজও আমি মন থেকে ওকে মেনে নিতে পারিনি, আজও আমার মনে শুধু তুমিই আছো। আমার আর তোমার সম্পর্কটা কোনোদিনও সুখী হতো না জ্যোৎস্না, আমি তোমাকে অতটা স্বচ্ছন্দে রাখতে পারতাম না, অতটা সুখী রাখতে পারতাম না। জীবনে টাকা পয়সা আসলেই শুধু স্বাচ্ছন্দ্যটা থাকে না সুতীর্থ, তার জন্য মনে আনন্দটাও দরকার, আর সুখী সেটা তো আমি এখনো হতে পারিনি। উজ্জ্বলকে বিয়ে করে আমি তিলে তিলে মরছি। সুধা তখন বিজিতকে বলে শোন না বিজিত, ইমন ম্যাডামের সাথে কথা বলে আমাকে তুই জানাস, বুঝতে পারলি, আমি এখন ফোনটা রাখলাম, বলে ফোনটা রেখে দেয়। সুধা বলে দিদিভাই তো এখানেই ছিল, গেল কোথায়? আবার সুধা খুঁজতে থাকে। এদিকে সুতীর্থ বলে এইভাবে আমাদের দেখা করাটা ঠিক হবে না, তুমি তো বললে যে তোমার ভাইয়ের বউ সুধা নাকি এদিকেই আসছে, আমার মনে হয় তোমার এখন ফিরে যাওয়া উচিত। জ্যোৎস্না বলে যাবো, তার আগে তুমি কথা দাও যে তুমি আবার আমার সাথে দেখা করবে। এদিকে সুধা সমানে খুঁজে যাচ্ছে জ্যোৎস্নাকে। এদিকে সুধা খুঁজতে থাকলে পেছন থেকে জ্যোৎস্না তার ঘাড়ে হাত দিয়ে বলে ওদিকে কোথায় খুঁজছো সুধা, আমি তো এখানে। বলে দিদি তুমি কি একটু আগে কারোর সাথে কথা বলছিলে, মানে উনি কি তোমার পূর্ব পরিচিত? জ্যোৎস্না বলে কই না তো, আমি তো কারোর সাথে কথা বলিনি, আমি তো মন্দিরে গেছিলাম। সুধা বলে কিন্তু দিদি আমি যে তোমাকে এক্ষুনি এখানেই দেখলাম। সুধা বলে ভুল দেখেছো। জ্যোৎস্না বলে ভুল দেখেছো সুধা, আমি তো মন্দিরে পুজো দিচ্ছিলাম। জ্যোৎস্না বলে এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে তো লাভ নেই, ওদিকে ঠাম্মি তো অপেক্ষা করছেন, এসো। বলে জ্যোৎস্না যেতে থাকে আগে। সুধা ভাবে দিদি আমাকে মিথ্যে কথা বলছে কেন, কে ছিল ওই লোকটা, তার সঙ্গে দিদি ভাইয়ের কি এমন সম্পর্ক যে লুকোতে হবে, ভাবতে থাকে সুধা। বাড়ি চলে আসে, এসে দেখে যে কি ব্যাপার, আলমারিটা এরকম এলোমেলো কেন, এইভাবে আমার আলমারিতে কে হাত দিয়েছে, সব ঠিক আছে তো, টাকাটা এইভাবে এখানে পড়ে আছে। তেজ প্রশ্ন করে এতগুলো টাকা কিভাবে পেলেন আপনি? সুধা বলে তার মানে আপনি আমার আলমারিতে হাত দিয়েছেন তাই তো? তেজ বলে সেরকম কোনো ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই, আমি একটা দরকারি ফাইল খুঁজে পাচ্ছিলাম না, তাই দেখছিলাম, আমি খুব ভালো করে জানতাম যে আপনি বোধহয় এদিক ওদিক কোথাও রেখে দিয়েছেন, আমি আপনার দিস ইজ নট ইম্পর্টেন্ট সুধা, এতগুলো টাকা আপনি কোথা থেকে পেলেন সেটা বলুন আমায়। সুধা বলে এটা আপনার টাকা, আপনি আমাদের বাড়ির মর্গেজের টাকা পেতেন, এটা আপনার প্রথম কিস্তি। তেজ বলে যে আমি আপনাকে বারবার বলেছিলাম যে এই বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করে না, তারপরেও ওই লোকটার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, করতে রাজি হয়েছেন, এক্ষুনি ফোন করুন, ফোন করে বলুন যে ওই কাজ আপনি করবেন না, টাকাটা ফেরত দিয়ে দিন। সুধা বলে মিস্টার বসু মল্লিক, আমার কাউকে ফোন করার দরকার নেই, আমি না ওই কাজটা করেছি আর না বাইরে গিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছি, এই টাকাটা অন্য কারণ নয়, এই টাকাটা আমার, এইভাবে আপনার টাকাটা আমি শোধ করে দেব। তখন তেজ বলে কি করে করবেন, আলাদিনের চিরাগ পেয়েছেন নাকি যে হুস করে একটা জিন বেরিয়ে আসবে, বলবে জো হুকুম মেরে আঁকা, এই নিন আপনার টাকা। সুধা তো তেজের কথা শুনে হাসতে থাকে। সুধা এই বলে কথা বলতে থাকলে তেজ দরজাটা বন্ধ করে দেয় যাতে বাইরে কথাটা না যায়। বলে সুধা আমি কিন্তু আপনাকে একদম বিশ্বাস করি না, আমি খুব ভালো করে জানি যে আপনি যখন তেজ বসু মল্লিককে বোকা বানাতে পারেন তখন আপনি সব পারেন। সুধা বলে হ্যাঁ পারি তো, আমি না নারী, যে চুল বাঁধে যে রাধে সে চুলও বাঁধে।
তেজ বলে এই ঠিক এইগুলো জিলেপির প্যাচের মতো কথাগুলো বানিয়ে আপনি আমার বাড়ির লোককে বোকা বানিয়েছেন। সুধা বলে মিস্টার বসু মল্লিক, আপনি যখন ধরেই নিয়েছেন যে আমি মিথ্যেবাদী, তাহলে এই প্রশ্নগুলো কেন করছেন শুধু শুধু? আপনি বরং এক কাজ করুন, বাড়ির বাইরে সিসিটিভি লাগান, তাহলে আমি কি করছি না করছি, বাইরে যাচ্ছি কিনা সবটা আপনি দেখতে পাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এটা শুনেছিলাম যে আপনি নাকি তেজ বেকারির সর্বে সর্বা, কিন্তু আপনাকে দেখে আমার সেটা একদমই মনে হয় না। এরপর আপনি যেভাবে আমাকে ফলো করেন, আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কখন হাসছি, কখন কাঁদছি, তাতে এইটুকুটা বোঝা যায় যে আপনার কাজ বিশেষ একটা নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি পাহারাদারের কাজটা করুন। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সাথে কথা বলছি, সেটা আপনি বাড়িতে বসে বসে নজর রাখতে পারবেন। এমন তেজ বলে আমি তেজ বেকারির মালিক, আমি বাড়িতে বসেও কাজ করতে পারি, সেটা আমাকে কাউকে বলার দরকার নেই। সুধা বলে আমিও পারবো, আর সময় এলে আমি সেটা প্রমাণও করে দেবো। তেজ সুধার দিকে তাকায়, সুধা মুখটা ঘুরিয়ে থাকে, তারপরে সুধা তেজের দিকে তাকালে তেজও মুখটা ঘুরিয়ে নেয়। এরপরে তেজ সুধাকে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দেয় আর বলে যেটা স্মার্ট ওয়াচ, এটাতে জিপিএস ট্র্যাকারও আছে। আপনি যদি বাড়ির বাইরে পা রাখেন, তাহলে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আমি ঠিক জানতে পারবো, আমার মোবাইলের সাথে এটা কানেক্টেড। সুধা বলে আমি আপনার বউ মিস্টার বসু মল্লিক, আমি কয়েদি নয়। তখন সুধাকে জড়িয়ে ধরে বলে তেজ, বসু মল্লিককে বিয়ে করে আপনি স্বেচ্ছায় তার কয়েদি হয়েছেন, তার ফল তো ভোগ করতেই হবে। খুব শখ না টাকা শোধ করার? তো বেশ, এরপর থেকে আমি সুদ সমেত টাকা নেব, বলুন করতে পারবেন তো শোধ? সুধা তখন সরে গিয়ে বলে পারবো, এই বাড়ির থেকে বাইরে না বেরিয়ে গিয়েই আমি আপনার টাকা ঠিক শোধ করতে পারবো, এটা আপনাকে সুধাময়ী চ্যালেঞ্জ। তেজ একটু অবাক হয়ে যায়। তেজ বলে এতটা কনফিডেন্ট আপনি হচ্ছেন কি করে? কি ভেবেছেন এতগুলো টাকা আপনি কোত্থেকে জোগাড় করবেন? ধরে নিন আলাদিনের প্রদীপ পেয়েছি। তবে একটা কথা মনে রাখুন, সুধা না কোনোদিনও অসৎ পথে চলেছে, না ভবিষ্যতেও চলবে, কারণ আমি প্রমাণ করে দেব যে বাড়িতে থেকেও আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারি। তেজ একটু অবাক হয়। নিয়ম যদি থাকে, নিয়মের ফাঁকও থাকবে। সুধা বলে চাইলে এই ঘড়িটা খুলে রাখতে পারি, কিন্তু আমি খুলবো না, আর এটাই আমি আপনাকে বোঝাতে চাই। সুধা আপনার কোনো দয়া বা সাহায্য নেবে না। এই সমস্তই কথাবার্তা চলতে থাকে তেজ আর সুধার মধ্যে। এদিকে সুধা চুপ করে আবার রান্নাঘরে যায়, বলে যে কালকে অনেক বড় অর্ডার আছে, আজকে কিছুটা কাজ সেরে রাখি। বিজিত তো সমস্ত জিনিসপত্র দিয়েই গেছে। আর যেই রান্নাঘরে যায় অমনি দেখে একটা বাটি পড়ে যাওয়ার আওয়াজ। লাইট জ্বালাতেই সুধা লাইট জ্বালাতেই একটা বাটি পড়ে যাওয়ার আওয়াজ পায়। গিয়ে দেখে যে পুরো মুড়ি ছড়িয়ে আছে নিচে, আর মেঝোমা দাঁড়িয়ে আছে ভয়ে। তখন সুধা বলে মেঝোমা তুমি? মেঝোমা তখন সমানে কাঁদতে থাকে যে না না, আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি এ কটা খেয়ে চলে যেতাম, তুমি প্লিজ মাকে কিছু বলো না। সুধাকে রিকোয়েস্ট করতে থাকে আর কাঁদতে থাকে। তখন সেখানে আওয়াজ পেয়ে সুধার শাশুড়িও চলে আসে, বলে কি হচ্ছে এখানে? আর তখন মেজমা কাঁদতে থাকে, বলে যে আমার খুব খিদে পেয়েছিল, আসলে দুদিন থেকে আমার বাড়ি থেকে কোনো খাবার আসেনি, খিদে সহ্য করতে না পেরে আমি দুটো খেতে গেছিলাম, তোমরা বলো না এই কথাটা, না হলে আমাকে আবার শাস্তি দিবে, বলে সমানে কাঁদতে থাকে। সুধা বলে মেজমা সামান্য কটা মুড়ির জন্য তোমার মধ্যে এত ভয়, তো অপরাধ বোধ? না না সুধা, এটা আমি করতে পারি না, মা আমাকে বলেছিলেন যে এই বাড়ির খাবার আমি মুখে তুলতে পারবো না। খিদে সহ্য করতে না পেরে বলেই নিজের গালে নিজেই চড় মারতে থাকে। এটা শুনে সুধার শাশুড়ি সবাই আটকায় যে এটা কি করছো তুমি? শাশুড়ি মা মেজোকে সামলাতে থাকে, মেজো মায়ের জন্য খাবার নিয়ে আসতে যায়। সুধা বলে ভুল যখন করেছো তখন তার শাস্তিও পেতে হবে মেজমা, বলে খাবারটা বেড়ে নিয়ে আসে। শাশুড়ি সুধার কাছে রিকোয়েস্ট করতে থাকে, লক্ষ্মী মা আমার, তুমি মাকে কিছু বলো না কেমন? সুধা বলে মেজমা আর কখনো এমনটা করবে না, কারণ এটা মেজমার বাড়ি। সুধা বলে মেজমা তোমার যখন খিদে পাবে তখন তোমার যা ইচ্ছে যখন ইচ্ছে তুমি খাবে, এটা যে তোমার অধিকার। সুধার শাশুড়ি বলে এসব তুমি কি বলছো সুধা? মা যদি জানতে পারে? সুধা বলে কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি কথা দিচ্ছি। মেজমাকে বসিয়ে নিজের হাতে খাবার দিতে যায়, খাইয়ে দিতে চাই। মেজমা কিছু খেতে চায় না, সুধা জোর করে মেজমাকে খাইয়ে দেয়। সুধা বলে আমার মা এইভাবে অভুক্ত থাকলে আমি তো সেটা সহ্য করতে পারি না, আমি খাইয়ে দিলে তুমি খাবে না? সুধার শাশুড়ি সুধাকে অবাক হয়ে দেখে, মেজমা কাঁদতে থাকে। সুধার শাশুড়ি বলে সুধা মা, আমি এত বছরে যেটা করতে পারিনি তুমি এই কয়দিনে এসে সেটা করে দিলে। আমরা আজ অবধি কেউ মায়ের কথা অমান্য করার সাহস পাইনি, বলতে থাকে আর কাঁদতে থাকে। তা বলে কিন্তু এইবার নিজের কথাটুকু বলার সাহস করতে হবে মা। মা এটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যেই বাড়ির জন্য আমি এত কিছু করলাম, এতটা করলাম, সেই বৌদি আমাকে একটা মাসের জন্য ভাতও পাঠাতে পারলো না। আসলে আমরা মেয়েরা চিরকালই সবার বোঝা, প্রথমে বাবার, তারপরে স্বামীর, তারপরে সন্তানদের, বলে কাঁদতে থাকে। সুধা তখন নিজের বাড়ির কথাও ভাবতে থাকে, যখন সুধাকে অনেক কিছু বলা হয়েছিল সুধা ডিভোর্স হয়ে যাওয়ার পর। সুধা বলে যেদিন তুমি নিজেকে মূল্য দেবে মেজমা, সেদিন দেখবে সবাই তোমার মূল্য বুঝবে। সুধা বলে আসলে আমরা মেয়েরা না বড্ড বোকা, সারা জীবন সবার জন্য করতে করতে
নিজেদের কথাটাই ভুলে যায়। কিন্তু মেয়েদেরও তো একটা জীবন আছে, শখ আহ্লাদ ইচ্ছে অনিচ্ছে সব কিছু আছে, সেগুলো কেন অগ্রাহ্য করতে হবে আমাদের, বলতে পারো? সুধা বলে, ঠিক বলেছো, আমরা না আমাদের ইচ্ছেগুলোকে প্রতিনিয়ত খুন করি। ছোটবেলায় যেন আমি খুব ভালো নাচ করতাম, আমার গুরুজি আমাকে বলেছিলেন আমি অনেক বড় ডান্সার হব, হলাম এই বাড়ির বড় বউ, তখন থেকে সব শেষ। মেজমা বলে, আমিও ইংরেজি শিখতে চেয়েছিলাম, তোমার দেওরের মনের মতো হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই বলো তো? সুধা বলে, এবার পারবে, কথা দিচ্ছি, তোমাদের এই মেয়ে তোমাদের সমস্ত শখ সমস্ত ইচ্ছে পূরণের দায়িত্ব নেবে। এদিকে এদিকে দেখা যায় পরের দিন সকালবেলা খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। মেজমা বলছে, এই আমার না খুব ভয় করছে, যদি খুব বড় অশান্তি হয়। তখন সুধার শাশুড়ি বলে, ভয় করিস না, এমনি তো আমাদের মনে যেটা অশান্তি চলছে, এই অশান্তির মাধ্যম দিয়ে যদি সেটা ঢেকে যায় তবে সেটা হোক। তেজের বাবা বলে, টকের ডাল আর আলু পোস্ত না হলে তো খাবারটা জমেই না, কি বলিস? তখন মেজো বলে, মানে মেজো কাকু আর কি বলে যে, হ্যাঁ ওই একটাই তো পারে, ওই আর কি। ঠাম্মি বলে, আহ মেজো খোকা, খাওয়ার সময় বসে এইসব টিটকেরি কথা বলবে না। ছোট কাকা বলে, মেজো বৌদি তুমি কিন্তু কিছু মনে করো না, মেজদা তোমাকে তোমার রান্না নিয়ে কথা বললেও আমি আর বড়দা কিন্তু তোমার রান্না খেতে খুব ভালোবাসি। আর মেজো বৌদির হাতের ইলিশ মাছ ভাপা আর আলু পোস্ত, বড় বৌদির হাতে কষা মাংস আর ইঁচড়ের কোপ্তা, পুরো অমৃত, মুখে দিলেই একবারে সবাই হাসতে থাকে এটা শুনে। এদিকে দেখা যায় সবাই খাওয়ার মুখে তুলতেই বড় খোকা বলে, মানে বড়দা, সুধার শ্বশুরমশাই বলে, এ কি এত লবণে পোড়া? তখন মেজে কাকাও খায়, খেয়ে বলে, এ কি, এই মাছের ঝোলটাও তো দেখছি একদম লবণ নেই, কি রান্না করেছো তুমি এইসব? মেজো কাকা বলতে থাকে। তরিতা বলে, মা তোমার রান্না তো আজ অব্দি এরকম হয়নি, হঠাৎ কি হলো গো? ঠাম্মি বলে, এটা কি করলে মেজো বৌমা, তুমি কি রান্না করলে? কেউ তো মুখে তুলতেই পারছে না, রান্না করার সময় মনটা কোন দিকে থাকে, একটু চেখে দেখে রান্না করতে পারো না? ঠাম্মি বলে, তখন সুধা বলে ঠাম্মিকে যে, ঠাম্মি কি করে মেজমা খাবারটা চেখে দেখবে? আপনি তো মেজমাকে শাস্তি দিয়েছেন যে 1 মাস এই বাড়ির খাবার খেতে পারবে না, তাহলে কিভাবে চেখে দেখবে? ঠাম্মি চুপ করে থাকে। সবাই এই ব্যাপারটা শুনে খুব অবাক হয়, দেখে যেমন হচ্ছে বাড়ির বাকি সবাই কেউ এটা জানতোই না। তেজ বলে, মেজো কাকিমণি 1 মাস ধরে এই বাড়িতে খাচ্ছে না তো কি খাচ্ছে? তখন সুধা বলে, শিলাদিকে দিয়ে মুড়ি আনিয়েছে, সেটাই খাচ্ছে, সেই শুকনো মুড়িই খাচ্ছে। সুধা বলে, আজ রান্নায় নুন লবণ মানে মিষ্টি এগুলো সব এদিক ওদিক হয়েছে বলে কেউ খাবারটা খেতে পারলেন না, কিন্তু বাবা মেজো কাকিমণি যেই সমস্ত মানে রান্না, মানে যার হাতের রান্না খেয়ে, মানে যার রান্না এই বাড়ির এতগুলো মানুষের রোজ মুখে ওঠে, আজ এতগুলো দিন হয়ে গেল সেই তো অভুক্ত আছে, নুন ঝাল মিষ্টি কোনো স্বাদই তার জিভে ওঠেনি, শাস্তি না পূরণ হওয়া অবধি উঠবেও না। ঠাম্মি চুপ করে থাকে। তেজ বলে, আমি আর খাবো না ঠাম্মি, আমার খাওয়া হয়ে গেছে। সমুদ্র, কাকাবাবু মানে ছোট কাকা সবাই উঠে যায়। ছোট কাকু বলে, ভাগ্যিস সুধা আমাদের কথাগুলো জানালো, দিনের পর দিন মানুষটা না খেয়ে আছে, আর আমরা তারই হাতের বানানো এত স্বাদ করে খাবারগুলো রোজ রোজ খাচ্ছি, রোজ রোজ এই ভালো মন্দ খাবারগুলো আমরা খেতে পারছি না। না, এটা অন্যায়। মেজো বৌদি, আজ থেকে আমি, তেজ, সমুদ্র আর এই বাড়িতে এখন খাবো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি, আমরা সবাই মুড়ি খেয়ে থাকবো। সুধা মনে মনে হাসে। তেজ বলে, যতদিন না তোমার শাস্তি পূরণ হচ্ছে আমরা কেউ কোনো ভালো খাবার মুখে তুলবো না। আমি বলে, দাঁড়াও, কাউকে উঠতে হবে না, সবাই যে যার জায়গায় বসো। সবাই বসে পড়ে। আর মেজো বৌমাকে ঠাম্মি বলে, যাও মেজো বৌমা, এই রান্নাগুলো সব নিয়ে যাও, আর নুন মিষ্টি সব কিছু চেখে দেখে ঠিক করে রান্নাগুলো নিয়ে এসো। আর শোনো, ছেলেরা খেয়ে উঠে গেলে আজকে আমাদের সঙ্গে বসে তুমি খাবে। এটা শুনে তো সুধা, মেজো কাকিমণি, সুধা শাশুড়িমা সবাই খুব খুশি হয়। জ্যোৎস্না মনে মনে ভাবতে থাকে, সুধার উপরে যতই রাগ করি না কেন, একমাত্র ওই পারে এই বাড়ির নিয়মটা বদলাতে, এই বাড়ির মেয়েদের ভাগ্যে একটু সম্মান ফিরিয়ে আনতে। ঠাম্মি তখন সুধাকে বলে যে, এই বুদ্ধি তোমার, তাই না বড়নাথ বৌমা? সুধা বলে, আমি যা করেছি বাড়ির মঙ্গলের জন্যই করেছি বড় ঠাম্মি। আপনি তো বলেছেন এই বাড়ির বউরা নাকি বাড়ির লক্ষ্মী, আর বাড়ির লক্ষ্মী যদি অভুক্ত থাকে তাহলে কি করে বাড়ির মঙ্গল হবে, তাই না? তেজও কথাগুলো শুনে মুগ্ধ হয়ে যায়। আজ তোমার বুদ্ধির কাছে এই কানন দেবীর বুদ্ধিকেও হার মানতে হলো বড়নাথ বৌমা, এগুলো ভাবতে থাকে ঠাম্মি। তাই আশা করব যে এই বুদ্ধি দিয়েই তুমি চিরটা কাল এই সংসারে মা লক্ষ্মীকে বেঁধে রাখতে পারবে। মনে মনে ভাবে, মেজমার জন্য সুধা এত কিছু করলো, আমি এই কোন সুধাকে দেখতে পাই? মাঝে মধ্যে তো মনে হয় যে এই সুধাই কি সেই সুধা যে আমাকে ঠকিয়েছিল, মিথ্যে কথা বলেছিল। এগুলো মনে মনে ভাবতে থাকে তেজ। দেখা যাচ্ছে
রাতে তেজ ল্যাপটপ নিয়ে কাজ করছে আর কাজ করার বাহানায় সুধাকে সমানে পাহারা দিয়ে যাচ্ছে। সুধার দিকে নজর রেখেছে। সুধাও চুপচাপ সোফার মধ্যে বসে আছে আর কিছুতেই ভাবতে পারছে না যে এইভাবে যদি আমাকে পাহারা দেয় তাহলে আমি বেরিয়ে আমার কাজটা করব কি করে। বলে, এই লোকটাকে নিয়ে হয়েছে মহাজ্বালা, নিশ্চয়ই আমার উপরে নজরদারি করবে বলে এখনো জেগে বসে আছে। আমার উপর নজর রাখার কি শখ, ঘুমটুম সব শিখেই তুলো দিয়ে এখন কাজ করার বাহানা করছে। বলে, খুব তো বলেছিলেন বড় মুখ করে পাহারাদারি করতে, এবার সেটাই করব আমি। দেখি আমার চোখের আড়ালে কোন জিন আপনাকে টাকা এনে দেয়। সুধার ফোনে বারবার বিজিতের ফোন আসতে থাকে। সুধা ফোন করে আবার বিজিতের সাথে কথা বলে। তেজ ভাবতে থাকে আবার উনি কার সাথে ফোনে এরকম হেসে হেসে কথা বলছেন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই।